আমরা তো প্রশ্ন করতে পারি না স্যার, আমরা তো ইয়েস নো আনসার করে ফেলি, বাট প্রশ্ন কিভাবে করব সেটা বুঝি না। ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করার সময় আমরা আমরা কি সাবজেক্টের পরে অক্সিলারি দিব নাকি সাবজেক্টের আগে দিব, এরকম কোয়েশ্চেন নিয়ে নানান রকম কোয়েশ্চেন আমাকে প্রতিদিনই কিছুদিন পর পর অনেক বিভিন্ন স্টুডেন্টরা আমাকে কোয়েশ্চেন করে। সো আজকে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা এই যে আলোচনা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা নিয়ে। এবং দিস ইজ আ ট্রু ফ্যাক্ট ইনডিড, বিকজ আমাদের লাইফে প্রত্যেকেরই আমাদের যখন কথাবার্তায় কোয়েশ্চেন তৈরি করাটা কিন্তু আসলে ডিফিকাল্ট, কারণ আমরা হয়তো ইয়েস না আনসারটা করে ফেলি, বাট কোয়েশ্চেন করাটা কিন্তু আমাদের জন্য অতটা ইজি না, কারণ কোয়েশ্চেন করতে গেলে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হয়। সো আজকে আমাদের যে প্রতিদিনকে নিয়মিত আয়োজন সাইফুডস প্রেজেন্স এসব পড়তে বসিতে আপনাদেরকে স্বাগত। এবং যারা ভিউয়াররা আছেন আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের ঠিক টাইমে আমরা আমাদের লেসন আজকে আমরা শুরু করেছি। আপনারা যারা জয়েন দিচ্ছেন আমাকে এর মধ্যে জানিয়ে দেন, এবং আমি চাই যে আপনারা এগুলো শেয়ার করে দিবেন, কারণ আজকের লেসনটা যেটা নিয়ে আমরা আজকে ক্লাসটা করব সেই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আমাদের প্রত্যেকের জীবনে দেখেন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং, সেই you don't need to know anything, so you just keep quiet. But whenever you are going to know something, or you are going to know something, what do you have to do? You have to ask question. And there is a problem. The problem is, আমরা যদি সেই কোয়েশ্চেনটাই তৈরি করতে না পারি তাহলে কিন্তু এটা কখনো জিজ্ঞেসও করা হয় না, আর কখনো এটার আনসারও জানা হয় না। সো জানতে হলে আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন, এবং সেই কোয়েশ্চেন করাটাই আজকের আমাদের আলোচনার বিষয়। আমি শোভন স্যার আছি আপনাদের সাথে সাইফুডস প্রেজেন্স এসব পড়তে বসে নিয়মিত আয়োজনে। এবং আপনারা যারা রেগুলার ভিউয়ার আজকেও যারা আপনারা এখানে জয়েন দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। এবং আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনাদের আমার সাউন্ডগুলো ঠিক মতো পাচ্ছেন কিনা, বিকজ আজকে আমি স্ট্রিম ইয়ার্ড থেকে লাইভে আসিনি, আমি ফেসবুক থেকে সরাসরি লাইভে এসেছি। এবং আপনারা যদি আমার সাউন্ড ঠিক মতো বুঝে থাকেন, অথবা আমার সাউন্ড যদি ক্লিয়ার হয়ে থাকে আপনাদের কাছে, এবং আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম না থাকে, আপনারা যদি ঠিক মতো দেখতে পাচ্ছেন, তাহলে সেই জিনিসগুলো আমাকে একটু জানাবেন। আমি চেক করে দেখি আপনারা কারা কারা জয়েন দিচ্ছেন এবং কে কি লিখছেন। এবং তার মধ্যে আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে I'm gonna share them to different groups and to my timeline or to my wall as well. Okay, so আপনারাও যে কাজটা করতে পারেন, you can share, এবং অন্যদেরকে you can let other people enjoy the class. Okay, so yes, my sharings are done. So আপনারা আমাকে একটু জানাবেন যে আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো। অলরাইট, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি সবাই কি ওকে। সো আজকে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট যে মানে টপিক বা ইম্পর্টেন্ট যে ডিসকাশন, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন কিভাবে তৈরি করব। আমি জানি যে আপনারা কিছু কিছু ব্যাপারে কোয়েশ্চেন তৈরি করা পারলেও আবার কিছু কিছু জায়গায় কিন্তু নতুন অনেক কিছু শেখার থাকবে। সো আপনাদের যত কিছু শেখার আছে, আপনাদের যা কিছু জানার আছে, আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখবেন। গতকালকের ক্লাসের যারা আমার এই শোটাকে শেয়ার করেছেন, আই এম সো গ্রেটফুল টু ইউ, কারণ গতকালকে শোটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল শো, এবং এটা অনেক শেয়ার হয়েছে, অনেক ভিউ হয়েছে। আপনারা এটার জন্য আসলে ইউ পিপল মেড দিস হ্যাপেন, অ্যান্ড আই এম সো গ্রেটফুল, এবং আই থ্যাংক ইউ আ লট, থ্যাংকস আ বিলিয়ন। ওকে, সো চলেন আজকের আমাদের শোটা আমরা শুরু করি, আমাদের ক্লাস শুরু করি। সো শুরুর দিকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আচ্ছা, কোয়েশ্চেন তৈরি করতে আমাদের কি লাগে। চলেন আমরা একটা স্টেটমেন্ট দিয়ে আমি একটা সেন্টেন্স লিখি, এবং সেন্টেন্সটা থেকে আপনি কি করবেন, সেই সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করবেন, এবং কোয়েশ্চেন করে আপনি আবার লিখে পাঠাবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি যে আই লাইক দ্য ক্লাস। এটাকে আপনি একটা কোয়েশ্চেন লিখেন, এটা দিয়ে আপনি একটা কোয়েশ্চেন বানান। তাহলে এই সেন্টেন্সটার কোয়েশ্চেনটা লিখে আমাকে এখানে আপনারা কমেন্ট বক্সে সাবমিট করেন, এবং সেই কমেন্ট বক্সে আমরা দেখব যে কার কার হচ্ছে। আমরা আস্তে আস্তে বিভিন্ন স্ট্রাকচারের কোয়েশ্চেন তৈরি করা শিখব, ঠিক আছে। সো এখন একটা সিম্পল স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচারটা হচ্ছে আই লাইক দ্য ক্লাস অর আই লাভ দ্য ক্লাস। এটাকে যদি আমি কোয়েশ্চেন করি যে তুমি কি ক্লাসটা পছন্দ করো, তাহলে ইংলিশ কি হবে? আপনারা এখনই লিখে পাঠান, আমি দেখিনি কে কে আপনারা লিখে পাঠাচ্ছেন। এখনই লিখে পাঠান। এবং আমাদের এই ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ ক্লাস। দিস ইজ বিকজ উই গ্রো টুগেদার। আমি আপনাদেরকে কাজ দিই, টাস্ক দিই, এবং আপনারা সেই টাস্কটা সলভ করেন। এবং
তারপরে যেটা হয় আমরা সেটার সঠিক ভুল সঠিক আমরা সেগুলো অ্যানালাইসিস করি। সো আমাদের ভুলগুলো সঠিকগুলো সেগুলো সবগুলো আমাদের যাচাই হয়ে যায়। সো আপনারা নিশ্চয়ই এই সেশনটাকে খুব বেশি এনজয় করেন এবং আমরা খুব ইন্টারেক্টিভ সেশন নেই এবং স্পিকিং এর জন্য আপনার যা যা কিছু দরকার সমস্ত কিছু কিন্তু আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমরা কিন্তু এখানে কথা বলি এবং সেগুলো। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছে ডু আই লাইক দ্য ক্লাস, ডু আই। আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি আজকে আপনাদের কমেন্টগুলোকে আমি শো করতে পারছি না সেপারেটলি। দিস ইজ বিকজ আমি আজকে স্ট্রিম ইয়ার্ডে নেই, আমি আছি হচ্ছে আজকে একদম সরাসরি ফেসবুকের লাইভ থেকে এবং পেজ থেকে লাইভে আসছি। সো এখানে যারা যারা লিখছেন আমি এখান থেকে পড়ে নিচ্ছি, আমি পড়ে নিলে আপনারা বুঝে যাবেন। কমেন্টে লিখেছে ডু আই লাইক দ্য ক্লাস, একজন লিখেছেন রিজওয়ান সাদাত লিখেছেন ডু আই লাইক দ্য ক্লাস। ব্রাদার, আমরা একটা জিনিস খেয়াল রাখবো সবাই, সেটা হচ্ছে যে এটা সবার জন্য, সেটা হচ্ছে যে আমরা যখন কোয়েশ্চেন করি ইটস অল অ্যাবাউট প্র্যাকটিসিং ইংলিশ, ইউ রিমেম্বার দ্যাট, রাইট? সো আমাদের সবার হচ্ছে কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিসের বিষয়টা কি, মানে দেখেন যে সবাই বলে প্র্যাকটিস করো, বাট হোয়াট ইজ দ্য ইফেক্টিভ, মানে হোয়াটস দ্য ইফেক্টিভ ওয়ে অফ প্র্যাকটিসিং, হোয়াটস দ্য ওয়ে, আই মিন দ্য মেইন ওয়ে, যেটাতে আপনি কম এফোর্ট কম পরিশ্রম করে আপনি একটা ভালো আউটপুট নিতে পারবেন বা কম সময়ে আপনি একটা মানে ইফেক্টিভ লার্নিং করতে পারবেন। সেই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই টিপস ট্রিক জানতে হবে। এবং আপনি যদি ধরেন সবাই বললো প্র্যাকটিস করে এবং আপনি ভুলটাই প্রচুর প্র্যাকটিস করতে শুরু করলেন এবং বুঝে না বুঝে, দ্যাট উড বি দ্য ওয়েস্টেজ অফ টাইম। আমাদের কি করতে হবে, we have to, first of all we have to figure out the real system, real way, and then we have to try it slowly, and then we have to talk to any expert, যারা এক্সপার্ট আছেন, যারা এক্সপার্টস আছেন, টিচার্স আছেন, ওনাদের সাথে কথা বলবেন, জিজ্ঞেস করবেন যে দ্য ওয়ে আই এম প্র্যাকটিসিং ইজ দিস দ্য কারেক্ট ওয়ে অর ইজ দিস দ্য রাইট ওয়ে, এবং এটা দিয়ে কি আমি খুব সিম্পলি এবং কম সময়ের মধ্যে উইল আই বি এবল টু স্পিক ইংলিশ। সো এই জিনিসটা আপনি কি করবেন, এনশিওর করবেন। এবং এটা এই জন্য বলি যে ইউ নিড এ মেন্টর, আপনার কিন্তু সবসময় একজন মেন্টর, একজন টিচার, একজন গাইড লাগবে, বিকজ আপনি তাহলে খুব সহজে পথটা চিনে যান। আচ্ছা, যারা লিখেছেন আর ইউ লাইক দ্য ক্লাস, আমি আজকে পপ আপ করতে পারছি না বা শো করতে পারছি না। একজন লিখেছেন আর ইউ লাইক দ্য ক্লাস, ওয়ার ইজ দ্য প্রবলেম হিয়ার, আমরা হোয়াটস দ্য প্রবলেম হিয়ার, আই উইল টক অ্যাবাউট দ্যাট টু। আপনারা অবশ্যই এটাকে শেয়ার দিয়ে দিবেন, আপনার ছোট ভাই বোন যারা আছে ওরাও জন্য দেখার সুযোগটা পায়, যারা স্কুলে পড়ে তারাও জন্য দেখার সুযোগ পায়। দিস ইজ বিকজ দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। এবং এটা এর থেকে ভালো অপরচুনিটি হতে পারে না যে অনলাইনে লাইভে এবং ঘরে বসে সবাই দেখতে পাচ্ছে এবং যে কোনো জায়গা থেকে আপনি ক্লাসটা জয়েন করতে পারছেন এবং শেয়ার করতে পারছেন। সো ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও আপনি দেখান এই ভিডিওগুলো বা শেয়ার করে দেন, যারা যেন স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওরা যেন দেখতে পারে এবং তাদের যে সম্ভাব্য যে ভুলগুলো সেগুলো যেন অ্যাভয়েড করে চলতে পারে। সো এখানে একজন লিখেছেন ডু আই লাইক দ্য ক্লাস, এটা নিয়ে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে রেজওয়ান সাদাত বলেছেন যে ডু আই লাইক দ্য ক্লাস। ডু আই লাইক দ্য ক্লাস মানে হচ্ছে যে আমি নিজেকে প্রশ্ন করলাম, আচ্ছা আমি কি ক্লাসটা পছন্দ করি, দ্যাট মিনস ইউ আর টকিং টু ইয়োরসেলফ। বাট এটা খুব খুব মানে মানে কমিউনিকেশনে দেখা যায় যে নিজের সাথে নিজেরা, যদিও মনে মনে বাংলা বললেও কোনো অসুবিধা নেই, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ইউজ করি, most of the cases we see we talk to other people, say either we use you or he, something like that. সো আমরা আই এর থেকে প্রশ্ন করার সময় বেশিরভাগ চেষ্টা করবো ইউ দিয়ে কোয়েশ্চেন গুলো করতে। তাহলে আমরা এই কোয়েশ্চেনটাকে কি করতে পারতাম, ডু আই লাইক দ্য ক্লাস না বলে আমরা বলতে পারতাম যে ডু ইউ লাইক দ্য ক্লাস, অর ডাজ হি লাইক দ্য ক্লাস, ডাজ হি লাইক দ্য ক্লাস, ডাজ শি লাইক দ্য ক্লাস, ডু দে লাইক দ্য ক্লাস। ভেরি গুড। এবং যারা যারা লিখেছেন তারপরে যে কমেন্টে লিখেছেন সেটা হচ্ছে জাফর বিশ্বাস ভাই লিখেছেন, জাফর ভাই লিখেছেন যে আর ইউ লাইক দ্য ক্লাস, ইউ রিমেম্বার অ্যামিজার। এগুলোর পরে আমি গত ক্লাসে এবং তার আগের ক্লাসেও আমি আপনাদেরকে বলেছি, আমি প্রতিটা ক্লাসেই কিন্তু এইগুলো রিমাইন্ডার দিই। এবং আপনারা যারা রেগুলার ক্লাসগুলো করছেন আপনারা তো এগুলো জেনেই যাচ্ছেন যে কি কি বিষয়ে জটিলতা থাকে কোয়েশ্চেন করতে গেলে। তো এখন যেটা লিখেছেন যে জাফর ভাই বিশ্বাস ভাই যেটা লিখেছেন যে আর ইউ লাইক দ্য ক্লাস, আপনি সবসময় মনে রাখবেন, যারাই দেখছেন সবাই মনে রাখবেন যে আর ইউ লাইক দ্য ক্লাস হয় না, এটা হবে এমিজারের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এবং যদি আপনি আর ইউ লাইক দ্য ক্লাস ইউজ করেন তাহলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেল, অর্থটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কি হবে, ডু ইউ লাইক দ্য ক্লাস। ভেরি গুড, ডু ইউ লাইক দ্য ক্লাস, হোয়াট ডু ইউ লাইক। আচ্ছা, আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন করছি না, এখন ইয়েস নো আনসারের জন্য কোয়েশ্চেন করছি। ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা একটু পরে আমরা আলোচনায় আসবো। মোয়াজ্জেম সাহেব লিখেছেন ডু আই লাইক দ্য ক্লাস, ইয়েস ডু আই লাইক দ্য ক্লাস, যেহেতু বলেছে ডু ইউ অথবা ডাজ হি এগুলো দিয়ে প্রশ্ন করব সেটা। তো এখানে যারা যারাই লিখছেন সবাই একটু কমেন্টের এগুলো একটু পড়বেন মুখে মুখে, ইনশাল্লাহ আমারটা সঠিকটা জেনে পড়বেন, তাহলে দেখবেন আপনার প্র্যাকটিসটা একই সাথে হয়ে যাচ্ছে। ডু ইউ লাইক দ্য ক্লাস,
সুস্মিতা দাস, হ্যাঁ তারা দেখছেন। ডু আই লাইক দ্য ক্লাস, ডু আই লাইক দ্য ক্লাস, ডু আই লাইক দ্য ক্লাস, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? আচ্ছা, আমরা ইয়েস নো আনসারের কোয়েশ্চেন গুলো দেখতেছি। ইয়েস নো আনসার আমাদের কিন্তু অনেকেই জয়েন দিচ্ছেন, আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। সবাই আপনারা শেয়ার করে দিবেন, শেয়ারিং ইজ কেয়ারিং। if you want to care me, if you want to care your friends or family members, you need to share. Do you like the class? Yes, do you like the class? Exactly. Do you like the class? Don't I like the class? আমি কি ক্লাসটা পছন্দ করি না? Are you like the class? এটা হবে না? Do you like the class? What do I like? All right, so তো আমরা এটা জেনে গিয়েছি। আমরা এখন সবগুলো কি করব, মানে ইয়েস নো আনসারের কোয়েশ্চেন তৈরি করব। ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা পরের, মানে আজকেই আলোচনা করব, বাট পরের ইয়েটাতে আলোচনা করব। সো ডু ইউ লাইক দ্য ক্লাস? ইয়েস আই লাইক দ্য ক্লাস। অলরাইট, সো আমরা এটার অর্থ জেনে গেলাম, এটার ইংলিশের অর্থটা এবং যে কোয়েশ্চেনটা সেটা আমরা জেনে গেলাম যে আই লাইক দ্য ক্লাস, এটার কোয়েশ্চেন করব কি ডু আই, ও সরি আমরা কি করব, আই লিখবো না, সেটা হচ্ছে ইউ দিয়ে লিখবো। ইউটা কি লিখবো, ইউ অথবা হি, তাহলে আমরা ইউ দিয়ে লিখি যেহেতু ইউ দিয়ে প্রশ্ন করি বেশি। ডু ইউ লাইক দ্য ক্লাস, তাহলে আমরা একটা স্ট্রাকচার আমরা জানলাম। তাহলে এই ধরনের প্রবলেম আশা করি আপনাদের আর হবে না। মেইনলি আমি কিন্তু কিছু মানে সিম্পল স্ট্রাকচারের সিম্পল কথাবার্তার প্রবলেম সলভ করে দিচ্ছি আপনাদেরকে। সো এখানে আমরা এই ধরনের প্রবলেম আর করবো না। চলেন এখানে আমরা অনেক রকম প্র্যাকটিস করি। এখন যদি আপনাকে বলেন ডু ইউ স্পিক ইংলিশ, আপনি বললেন আপনি যদি বলেন যে ইউ স্পিক ইংলিশ বা আই স্পিক ইংলিশ, এটা কোয়েশ্চেন করলে কি হবে, ডু ইউ স্পিক ইংলিশ। সো কি করলাম আমরা সেখানে, দেখেন এখানে একটা জিনিস হলো আই লাইক দ্য ক্লাস, এখানে কিন্তু লাইক এর সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, বাট আমরা ডু ভার্বের সাহায্য নিয়েছি এবং ডু ভার্বের সাহায্যে আমরা কি বলেছি, ডু ইউ লাইক দ্য ক্লাস। এবং যদি আমরা এখানে হি দিতাম যে হি, তাহলে কিন্তু কি হয়ে যেত, ডাজ হি লাইক দ্য ক্লাস। তাহলে আমরা এই ধরনের কোয়েশ্চেনের মানে এই ধরনের স্টেটমেন্টের কোয়েশ্চেন তৈরি করাটা আমরা জেনে গেলাম। তাহলে চলেন এবার আমরা পরেরটাতে যাই, দ্য নেক্সট ওয়ান। আমি যেটা কথা বলবো একটু আগে যিনি বলছিলেন নাম্বার 2, যে সেটা হচ্ছে যে আই এম ওয়েটিং ফর ইউ। সে আমি বললাম যে আমি আপনার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ, আমি আপনার জন্য অপেক্ষা করছি। তাহলে এটাকে যদি আমরা কোয়েশ্চেন বানাই যে আমি আপনার জন্য অপেক্ষা করছি, এটা কোয়েশ্চেন করলে কি হবে, এটা একটু এখন লিখে পাঠান। আমি আপনার জন্য অপেক্ষা করছি, আমি কিন্তু সেন্টেন্স বলছি প্লাস কোয়েশ্চেন বলছি। তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করছি, এটাকে কোয়েশ্চেন করে আমাকে লিখে পাঠান। শাহরিয়ার, থ্যাংক ইউ, তুমি এটা শেয়ার করে দিয়েছো। থ্যাংক ইউ ব্রাদার ফর শেয়ারিং। ভালো লাগছে। আরো অনেকেই দেখতে পাচ্ছি। ইসমাইল হোসেন, ডু ইউ লাইক দ্য ক্লাস? ইয়েস আই লাইক দ্য ক্লাস। অলরাইট, থ্যাংক ইউ। সো আপনারা এই সেন্টেন্সটাকে কোয়েশ্চেন বানান। আমরা এরকম বিভিন্ন আস্তে আস্তে গতকালকে যে স্ট্রাকচার পড়েছি, আরো যে স্ট্রাকচার পড়েছি, সবগুলো স্ট্রাকচার নিয়েই আমরা কোয়েশ্চেন বানানোটা শিখবো এবং দেখবেন যে এইগুলা সিম্পল হলেও পরেরগুলা কিন্তু এত সিম্পল হবে না। সো are you waiting for me? Yes. Are you waiting for me? Very good. Do you waiting for me? এই যে একজন লিখেছেন লিয়াকত হুসাইন, am I waiting for you? ঠিক আছে, am I waiting for you। আমরা একটু আগে বলেছি যে আমরা কোয়েশ্চেন গুলো করার সময় ইউ হি সেই বিষয়গুলো একটু খেয়াল করব, সেগুলো যেন বেশি বেশি ব্যবহার করি। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে একজন লিখেছেন যে আর ইউ ওয়েটিং ফর মি, ঠিক আছে। ডু ইউ ওয়েটিং ফর মি, একটা জিনিস খেয়াল করুন, একটু আগে লিখেছি ডু ইউর পরে আমরা কিন্তু ভার্বের বেস ফর্ম ইউজ করেছি। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা যখন ডু ডাজ অথবা ডিড এগুলো যখন ইউজ করি, when we use do does did after the words do does did, verb always takes the base form. Okay, so do does did এর পরে সবসময় ভার্বের বেস ফর্মটা আমরা ইউজ করব। যেমন আমরা বললাম do you like the class, এখানে কিন্তু বলি নাই। আবার দেখেন এখানে লিখলাম, আমরা যদি বলি হি, তাহলে কি হবে, হি লাইকস। যখন এটা কোয়েশ্চেন করলাম ডাজ হি, দেখেন ডাজ চলে আসছে না, তারপর আমরা কিন্তু লাইকস আর ইউজ করতে পারবো না। তখন আমরা কি করব, ডাজ হি লাইক দ্য ক্লাস, তাহলে এই কোয়েশ্চেন গুলো এই জন্যই বলি যে এগুলো প্রচুর প্র্যাকটিস দরকার আমাদের। সো আপনারা কি করে প্র্যাকটিস করবেন, এরকম প্র্যাকটিস করবেন, আই লাইক দ্য ক্লাস, ডু ইউ লাইক দ্য ক্লাস,
Does he like the class? I like the class. Do you like the class? Does he like the class? He likes the class. He likes the class. Does he like the class? He likes the class. Does he like the class? তাহলে এরকম আরো কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করে নিই। যেমন আমি যদি বলি যে I go there. Do you go there? He goes there. Does he go there? Do you understand? আমরা কিন্তু আজকে কোয়েশ্চেন তৈরি করা শিখতেছি। You have to remember this. তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে তারপরের যেটা ধরেন আমি যদি বলি যে I wait for him, কিন্তু যখন বলবো he তখন হবে কি he waits for me। যদি আমি বলি যে তুমি কি তার জন্য অপেক্ষা করো, তাহলে কি হবে do you wait for him? সে কি আমার জন্য অপেক্ষা করে? দেখেন does he তখন কিন্তু waits হচ্ছে না, wait হচ্ছে, কারণ আমি কি বলেছি do, does, did এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। You have to remember that, right? Okay, so thank you যারা যারা শেয়ার করছেন, কমেন্ট করছেন। তো আমরা যেটা নিচের যে নাম্বার 2 যেটা নিয়ে প্র্যাকটিস করছিলাম সেখানে বলা ছিল যে I am waiting for you, সেইটাকে আমরা কিছু কোয়েশ্চেন বানাই। কোয়েশ্চেনগুলো কি হবে, তাহলে কি হতে পারে কোয়েশ্চেনটা হচ্ছে যে তুমি কি আমার জন্য অপেক্ষা করো বা করছো, আই এম সরি, করো হলে তো আমরা ওইটা বলবো, তুমি কি আমার জন্য অপেক্ষা করছো, তাহলে এটা কি বলবো আমরা আর ইউ ওয়েটিং ফর মি। তাহলে এখানে একটু খেয়াল করেন, এটাকে যদি কোয়েশ্চেন বলে যে আই এম ওয়েটিং ফর ইউ, এটাকে আমরা কি করছি কোয়েশ্চেন করলে বলছি যে এম আই ওয়েটিং ফর ইউ। এটা আমি নিজে নিজে বলতেছি, আচ্ছা আমি কি তোমার জন্য অপেক্ষা করছি, এম আই ওয়েটিং ফর ইউ। এখন এই কথাটাকে আমরা কিন্তু নিজেদেরকে কম ব্যবহার করি, আমরা বেশিরভাগ ব্যবহার করি অন্যদেরকে বলতে, যেমন সে অথবা তুমি, এই ধরনের কথা বলি। সে কি আমার জন্য অপেক্ষা করছে, তুমি কি আমার জন্য অপেক্ষা করছো, এরকম কথা বলি। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা যতটুকু সম্ভব কম ব্যবহার করব। আমরা ব্যবহার প্র্যাকটিসের সময় যতটুকু সম্ভব প্র্যাকটিসটা আই দিয়ে না করে আমরা ইউ, হি এগুলো দিয়ে প্র্যাকটিস করব। তাহলে ইউ যখন বলবো ইউ টোন আমরা জানি কি আসে আ, তাহলে আমরা কি বলছি আর ইউ ওয়েটিং ফর মি, প্রশ্ন করলাম আর ইউ ওয়েটিং ফর মি। এইবার আপনি যখন পেয়ে গেলেন স্ট্রাকচারটা, এবার আপনি কি করেন সেন্টেন্স বলেন, কোয়েশ্চেন বলেন, এগুলো কিন্তু প্র্যাকটিস করেন। আমি কিন্তু আপনাদেরকে মেথড শেখাচ্ছি, টিপ শেখাচ্ছি, ট্রিক দিচ্ছি, ট্রিক্স গুলো জানাচ্ছি এবং টিপস দিচ্ছি যে কিভাবে আপনি নিজে নিজেই প্র্যাকটিসটা করতে পারেন। এবং এটা যদি আপনি অ্যাপ্লাই করেন এবং প্রতিদিন আপনারা যেন সাইফুস প্রেজেন্সের এসব পড়তে বসে শোতে আমি কিন্তু স্পিকিং এর খুঁটিনাটি নিয়ে কথা বলি। এবং if you are lucky, I mean if you are, I mean আমি বলবো যে smart enough, you could pretty well understand what's going on around here or in this show, আপনি কিন্তু বুঝতে পারেন। সো আপনি যেটা করেন যদি if you are smart, এবং আমি জানি that you people are, আপনাদের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই শোগুলাতে জয়েন করেন, আমার ক্লাসগুলোতে জয়েন করেন এবং ক্লাসগুলো আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি একটু খুব সিম্পলি এক্সপ্লেন করছি এবং আমি খুব ইন্টারেক্টিভ ওয়েতে যাই। যারা যারা কমেন্ট করেন আমি কি করি সেই কমেন্টগুলো দেখি এবং অ্যানালাইসিস করি এবং এটা কি ভুল হয়েছে না সঠিক হয়েছে সেটা কিন্তু আমি এবং এক্সপ্লেন করি এবং যেগুলো আসলে হওয়া উচিত সেগুলো এক্সপ্লেন করে বোঝাই। সো আপনি এটা দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, এ প্রিভিলেজ আই উড সে ফর ইউ to enjoy the classes and to be able to speak correct English, especially for speaking. So এখানে লিখলাম যে I am waiting for you, এটাকে আমরা কোয়েশ্চেন করলে কি am I waiting for you। আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা অক্সিলারি ভার্ব ইউজ করছি তখন কোয়েশ্চেন করার সময় অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসলাম, সাহায্যকারী ভার্বটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে I am টা হয়ে গেল am I। তাহলে এখন এটাকে একটু প্র্যাকটিস করেন এইভাবে যে you are, এটাকে যদি আমরা কোয়েশ্চেন বানাই তাহলে এটা কোয়েশ্চেন কি হবে are you। সো আমি যদি বলি হি ইজ, এটা কি প্রশ্ন কি হবে ইজ হি। তাহলে আপনি তো এই যে টেকনিকটা জেনে গেলেন, এখন আপনি এভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন যে ইউ আর আ স্টুডেন্ট, এটাকে আপনি কোয়েশ্চেন বানান। প্রথমে আমি বলেছি স্লো, গো স্লো, ভেরি স্লো, ইউ ট্রাই, I mean you try to make your brain understand, make yourself understand what's going on, এটা কি হচ্ছে এটাকে বোঝার চেষ্টা করেন। যখনই আপনার বোঝা হবে, যখন আপনি বুঝে যাবেন তখন আপনি কি করেন আরো স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করেন, বাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং সাইফুর রহমান খান স্যার একটা কথা বলে যে যদি আমরা না বুঝি তাহলে এই পড়ার কোনো মানে নেই, আগে বুঝতে হবে তারপরে পড়তে হবে। তাহলে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এটা বোঝার চেষ্টা করবো, অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের সামনে নিলাম। এখন আপনি প্রশ্ন মানে সেন্টেন্স বলবেন আবার প্রশ্ন করবেন। যেমন আমরা কি করব যে আমরা বলবো যে আচ্ছা
সে অপেক্ষা করছে, ইংলিশ হচ্ছে হি ইজ ওয়েটিং। এটাকে কোয়েশ্চেন করেন, ইজ হি ওয়েটিং? সে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং। সে সে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং। এটা কোয়েশ্চেন করেন, ইজ ইউ ওয়েটিং? তুমি অপেক্ষা করছো, ইউ আর ওয়েটিং। এটা কোয়েশ্চেন করলে কি হবে, আর ইউ ওয়েটিং? সো আমরা প্রশ্নগুলো এগুলো দিব, আর ইউ ওয়েটিং, তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? তারপর বললেন ইজ হি ওয়েটিং, সে কি আমার জন্য অপেক্ষা করছে? এবার ভার্বগুলোকে আপনি কি করেন, ভার্বগুলোকে চেঞ্জ করে ফেলেন। ভার্বগুলো চেঞ্জ করে বাংলা ইংলিশ এরকম স্পিকিং প্র্যাকটিস করেন। আপনারা চাইলে আমাকে ভার্বগুলো চেঞ্জ করে কতগুলো কোয়েশ্চেন কোয়েশ্চেন এখানে কি করতে পারেন, কতগুলো কোয়েশ্চেন লিখে পাঠাতে পারেন। যেমন কোয়েশ্চেনগুলো কিরকম, এরকম বিভিন্ন বিভিন্ন ইয়েতে কোয়েশ্চেনগুলো, বিভিন্ন ওয়ার্ডে আপনারা কোয়েশ্চেনগুলো কি লিখে আমাকে এখানে কমেন্টে দিতে পারেন। যেমন আমি বললাম যে সে কি ইংরেজি শিখছে, তাহলে কি হবে ইংলিশটা, ইজ হি লার্নিং? সে কি টিভি দেখছে, ইজ হি ওয়াচিং টিভি? সে কি খেলছে, ইজ হি প্লেইং? তুমি কি খেলছো, আর ইউ প্লেইং? তারপরে তুমি কি মুভি দেখছো, আর ইউ ওয়াচিং মুভি? তুমি কি দৌড়াচ্ছ, আর ইউ রানিং? তুমি কি নিয়মিত ব্যায়াম করছো, আর ইউ প্র্যাকটিসিং, সরি, আর ইউ ডুইং এক্সারসাইজ, অর আর ইউ এক্সারসাইজিং অর ডুইং এক্সারসাইজ এভরি ডে অর রেগুলারলি? এই যে আপনি কথাগুলো এগুলোকে কি করেন, লিখে বিভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন। এবার আপনি দুইটা পার্থক্য করবেন না, পার্থক্য হচ্ছে কি, তুমি কি পছন্দ করো, ডু ইউ লাইক? তুমি কি পছন্দ করতেছো, এটা দেখেন অর্থ চেঞ্জ, কোয়েশ্চেন স্ট্রাকচার চেঞ্জ। আমি গতকালকের ক্লাসটাতেও আপনারা যারা ভিডিও দেখেছেন অনেকেই এটাকে দেখেছে, প্রায় আমি অলমোস্ট 300 শেয়ার্স। তো এখানে আমি ওখানে যে কথাগুলো বলেছি সেটার সাথে এটা আবার রিলেট করবেন। ওখানে কিন্তু একটা কথা আমি বলেছি, সে কথাটা ছিল এরকম যে বাংলার অর্থ চেঞ্জ হলে, বাংলার, আই রিপিট, বাংলা অর্থ চেঞ্জ হলে, বাংলার কথা কথা চেঞ্জ হলে, বাংলা ভাষার স্ট্রাকচার চেঞ্জ হলে, ইংলিশেরও কি হয়, স্ট্রাকচার চেঞ্জ হয়। তাহলে এখানে যেটা বললাম যে আমি, তুমি কি ক্লাস পছন্দ করো, ডু ইউ? তুমি কি ক্লাসটি পছন্দ করো, ডু ইউ লাইক দ্য ক্লাস? যখন আমি বলছি তুমি কি ক্লাসটি পছন্দ করছো, তখন কিন্তু হয়ে গেল কি, আর ইউ লাইকিং, আর ইউ লাইকিং, আর ইউ এনজয়িং দ্য ক্লাস? তুমি কি ক্লাসটি এনজয় করো, ডু ইউ এনজয় দ্য ক্লাস? তুমি কি ক্লাসটি এনজয় করছো, আর ইউ এনজয়িং দ্য ক্লাস? ওকে, সো আমরা এই স্ট্রাকচারটা জেনে গেলাম। এবার চলেন একটু আরেকটু ভিন্ন কিছু বিষয় নিয়ে। আমি আগে প্রথমে আপনাদেরকে দিব, আমি গত ক্লাসগুলোতে আপনাদেরকে এগুলো পড়িয়েছি, গত লাইভে আমি আপনাদেরকে এগুলো পড়িয়েছি, কিন্তু আপনারা মনে রাখছেন কিনা বা ভুলে গেছেন কিনা আই এম নট শিওর। এখন আমি তাহলে এই জিনিসটা আবার আপনাদেরকে একটা বাংলা সেন্টেন্স দেই, এবং বাংলা সেন্টেন্সটা দিব, এবং আপনাদের কাজ হচ্ছে সেটাকে ইংলিশ করে আমাকে পাঠাবেন। ঠিক আছে, এখনো কারা কারা মনে রাখতে পেরেছেন, লেটস সি। প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটা হচ্ছে যে তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে? দ্রুত লিখে পাঠাবেন, তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে, এটাকে এখনই কমেন্টে লিখেন, দেখি কারটা সবার প্রথম হয়। তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে, দিস ইজ এ কোয়েশ্চেন। আমরা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অনেক করি। তোমাকে কি সেখানে যেতে হবে, তোমাকে কি তাকে ফোন দিতে হবে, তোমাকে কি এটা? তাহলে এটা কোয়েশ্চেনটা আমাকে এখনই লিখে পাঠান যে তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে, এখনই লিখে পাঠান, দেখি কে কে সঠিক লিখে সঠিকটা লিখতে পারছেন। ওকে, তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে? তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে, সেটা একটু লিখে। ওকে, সো একজন লিখেছেন, ভেরি গুড, একজন লিখেছেন যে হ্যাঁ, আচ্ছা আপনারা লিখেন, তারপরে আমি এগুলো মানে সর্ট আউট করব যে আসলে কোনটা সঠিক হয়েছে কোনটা হয় নাই, এবং এগুলো দিয়ে স্পিকিংটা আমরা প্র্যাকটিস করব, এবং এটা দিয়ে স্পিকিং প্র্যাকটিস করব। পসিবলি এই ধরনের কোয়েশ্চেন আপনাদের আর মানে তৈরি করতে প্রবলেম হবে না, বিকজ আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিলে তখন আপনারা কমেন্টগুলো সবাই ঠিকঠাক মতো লিখবেন। প্রত্যেকে আমি চাই যারা এখানে 300 পিপল, অলমোস্ট 300 পিপল আর দেয়ার ওয়াচিং লাইভ, আমরা কি করব, প্রত্যেকে একটা করে ভিন্ন মানে ভোকাবুলারি দিয়ে স্ট্রাকচার, আমি যে স্ট্রাকচারটা বুঝিয়ে দেবো ভিন্ন একটা ভোকাবুলারি দিয়ে আপনি কি করবেন সেটা লিখে পাঠাবেন। আচ্ছা, অনেকেই আমাদের কমেন্টে চলে এসছে, তাহলে চলেন আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। প্রথমে লিখেছেন, একজন লিখেছেন যে
আচ্ছা, যেখান থেকে শুরু হয়েছে সেখানে একজন লিখেছেন, প্রথম যিনি লিখেছেন সুভাষ বন্যা, উনি লিখেছেন ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম, ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম, ইউ রিমেম্বার দিস, ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম। তারপরে একজন লিখেছে আর ইউ ওয়েটিং ফর হি। এখানে একটু দেখেন, আর ইউ ওয়েটিং ফর হি না আমরা যদি হিম দেই তাহলে অর্থটা কি হচ্ছে সেটা একটু খেয়াল করি। রুবি আক্তার লিখেছেন আর ইউ ওয়েটিং ফর হি, বাট আমি কোয়েশ্চেনটা বলেছি যে তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে। সো এখানে বলা হচ্ছে যে আর ইউ ওয়েটিং ফর হিম, সে আর ইউ ওয়েটিং ফর হিম, তার মানে অর্থটা কি হচ্ছে জানেন, যে তুমি কি তার জন্য অপেক্ষা করতেছো। তার বাংলার কত পরিবর্তন, আমরা চিন্তা করি একরকম কিন্তু বলা হয়ে যায় আরেক রকম বা লিখা হয়ে যায় আরেক রকম। আমরা বলছি যে তুমি কি তার জন্য অপেক্ষা, তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে, আর উনি লিখেছেন যে তুমি কি তার জন্য অপেক্ষা করছো। বাংলা অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরেকজন, ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম, থ্যাংক ইউ মোহাম্মদ ওয়াহিদ, ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম, ভেরি গুড। সামাদ চৌধুরী, ফয়সাল ফয়সাল রাবি লিখছে ডু ইউ ওয়েটিং ফর হিম। একটু আগে আমি জাস্ট বলেছি যে ডু ডাজ ডিড এগুলোর পরে বারবার সে, আচ্ছা আমরা যখন বলি ডু ইউ ওয়েটিং, সে ডু ইউ ওয়েটিং, আচ্ছা ডু এর পরে বলেন আমি কি বলেছি, ডু এর পরে কি হবে, ভার্বের বেস হবে। সবসময় ডু ডাজ ডিড এর পরে কি হয়, ভার্বের বেস হয়। এখন যদি আমরা বলি যে ডু ইউ ওয়েটিং, তাহলে এটা কি মিললো, এটা কোনো স্ট্রাকচারেই কিন্তু পড়লো না, এবং যার কারণে আপনার এটা কি হয়ে গেল, একদম ভুল হয়েছে, স্পিকিংটা ভুল হবে। মানে ইংলিশ বললেও এটা ভুল হবে এবং লিখলেও ভুল হবে, এবং আপনি এই ধরনের এটাই স্ট্রাকচার কোথাও আপনি কোনো বিদেশি নেটিভ ইংলিশ স্পিকার বা এনি স্পিকার্স কেউ এটা বলবে না, কোনো রাইটিং কপি পাবে না। তাহলে এটাকে আমরা যদি সঠিক করতে যাই তাহলে আমি কি করতে হবে, আমাকে লিখতে হবে আইদার আই হ্যাভ টু রাইট ডু ইউ ওয়েট, ডু ইউ ওয়েট, অথবা কি হবে আর ইউ ওয়েটিং। আপনার ওয়েটিংটার সাথে মিলাতে গেলে আপনি কি বলবেন, আর ইউ ওয়েটিং, আর যদি ডুর সাথে মিলাতে চান তাহলে এখানে দিতে হবে কি ওয়েট। তাহলে অর্থগত কি পরিবর্তন হচ্ছে, অর্থগত পরিবর্তনটা হচ্ছে যে আর ইউ ওয়েটিং মানে হচ্ছে তুমি কি অপেক্ষা করতেছো। রিমেম্বার দিস, আমরা কিন্তু অনেকগুলো স্ট্রাকচারের এই কোয়েশ্চেন এবং স্ট্রাকচারাল চেঞ্জেস গুলো না আমরা গুলিয়ে ফেলি, ব্রেন পাজল হয়ে যায়, যার কারণে দেখা যায় স্পিকিংটা কখনোই হয় না। কিন্তু আমি খুব মানে যদিও এটা জাস্ট 24-25টা স্ট্রাকচার, আপনি যদি ঠিক মতো পড়তে পারেন, আপনি যদি এগুলোর মিনিং বুঝেন, প্লাস আপনি যদি এগুলো কোয়েশ্চেন তৈরি করার বা আনসার কিভাবে দিতে হয় সেই জিনিসগুলো বুঝেন, তাহলে কিন্তু স্পিকিংটা আপনার জন্য একদম টু ইজি। আই মিন ইট উইল বি ইজি, মিনস ইটস টু ইজি, খুব ইজি হবে, and you will be able to speak and you will be able to understand people. এবং এই জন্য আমি বলি যে হোয়াট ইউ ডু, আমার একটা শনি সোম বুধের একটা ব্যাচ আসতেছে, আপনার এসো পড়তে বসে শোটাতে প্রতিদিন থাকবে, দিস ইজ ইউর প্র্যাকটিস ক্লাস। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে শনি সোম বুধের 9টার যে আমার প্রাইভেট ব্যাচ আছে, ইউ বেটার টেক অ্যাডমিশন ওভার দেয়ার এন্ড ইউ কাম। আমরা একদম জিরো থেকে একদম পুরো বেসিক থেকে কণ্ঠের উচ্চারণ থেকে শুরু করে এবিসিডি থেকে শুরু করে প্রেজেন্টেশন দেওয়া পর্যন্ত, হাউ ইউল প্রেজেন্ট ইয়োরসেলফ, কথাগুলো কতটুকু মানে পেসে বললে আপনি মানুষের কাছে রিচ করতে পারবেন, এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, ফেশিয়াল এক্সপ্রেশন গুলো কেমন হবে সেটা। অনেকে বলে যে স্যার আপনি তো কালকের একটা ইয়েতে ছিল যে স্যার আপনি হাসি মানে আপনি একটু কথার মাঝে মাঝে হাসি দেন। আচ্ছা আমি যখন একটা সিরিয়াস বিষয় বুঝাতে চাই, আপনি একটু খেয়াল করেন, আমি যদি সিরিয়াস কিছু বুঝাতে চাই তখন যদি এরকম হেসে হেসে কথা বলি, সিরিয়াসনেসটা কি আর থাকবে। তো এটা তো একটা ন্যাচারাল প্রসেস। আপনি কি করবেন, যখন সিরিয়াস কিছু আপনার চেহারার মধ্যে সিরিয়াস এক্সপ্রেশন আসতে হবে, হাসি তখন হাসি। মোট কথা আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি স্পিকিং করা, একদম সঠিক স্পিকিং করা উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, এবং হচ্ছে যে আপনার প্রেজেন্টেশন এবিলিটি, বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমার এই যে ব্যাচ অফার করা, অলরেডি 2টা ব্যাচ চলতেছে, এবং অনেকের রিকোয়েস্টে আমি 3 নাম্বার ব্যাচ অফার করেছি, কারণ রবি মঙ্গল বৃহস্পতিবার 9টায় নেওয়ার কথা ছিল, 15 জন হয়েছে 22 জন, ভর্তি হয়েছে মেইনলি 30 জনের মধ্যে, এবং বাকিদেরকে আমরা শনি সোমবারে ট্রান্সফার করেছি 9টায়। সো আপনারা যদি চান 15 জনের ব্যাচই হবে, আর বাকি যে কয়জন আপনারা মানে আগামী বুধবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সো যে প্রসঙ্গটা, এটা একটা মেসেজ ছিল আপনাদের জন্য, আপনারা ক্লাসটাতে জয়েন দেন। অলরাইট, সো এখন দেখা আছে যে এই অর্থগুলো কি হলো, যে আর ইউ ওয়েটিং তুমি কি অপেক্ষা করছো, আর ডু ইউ ওয়েট তুমি কি অপেক্ষা করো। এবং কোয়েশ্চেনটা ছিল, যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে তোমাকে কি তার তুমি কি তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে, তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে। এটা অনেকেই সঠিক লিখেছেন, ভুলগুলো আমরা একটু অ্যানালাইসিস করলাম, বাকি সবাই মোটামুটি সঠিক লিখেছেন। উইল ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম, এইখানে একটা কোয়েশ্চেন গতকালকে আমাকে একজন জিজ্ঞেস করেছিল, দুইটার পার্থক্যটা আমি একটু বুঝিয়ে। একটা হচ্ছে যে আমরা একটা সিম্পল থেকে, যেহেতু আমি আপনাদেরকে বলেছি বোঝানোর জন্য সহজ হবে, এইখানে ধরেন আমরা যখন বললাম যে আই হ্যাভ টু
wait for him। এখানে একটু বাক্যটা দেখেন লেখা আছে I have to wait for him। I have to wait for him মানে হচ্ছে আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। এই কথাটাকেই কিন্তু আমরা কোয়েশ্চেন করেছি যে তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে। সো দেখেন আমরা হয়তো সিম্পলি বলে ফেলে I have to go, I have to wait, যখনই বললাম এটা প্রশ্ন করেন তখনই কিন্তু মাথার মধ্যে জট পেকে যাচ্ছে। এই জন্য আমাকে কি করবো একটু জিনিস খেয়াল করেন, এখানে এই যে হ্যাভ টু এটার মানে কোয়েশ্চেনটা হবে যে আই হ্যাভ টু, এটার কোয়েশ্চেনটা হবে ডু ইউ হ্যাভ টু। আমি এত ঝামেলা গ্রামারের এত ঝামেলা মার পেছে যাচ্ছি না, আমি জাস্ট ভাষা দিয়েই ভাষাটাকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা কথার স্ট্রাকচার কথা দিয়ে শিখবেন এবং এই কথা দিয়েই প্র্যাকটিস করবেন। যেমন আমি বললাম যে ডু ইউ হ্যাভ টু, এখন আমি যেখানে যে কোনো ভার্বের বেস ফর্ম দিতে পারি, মানে যে কোনো ভার্বের বেস ফর্ম ইউজ করি। তাহলে আমি যদি বলি ডু ইউ হ্যাভ টু ওয়েট, অর্থটা কি হবে তোমাকে কি অপেক্ষা করতে হবে, ফর হিম মানে তার জন্য। ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম, তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে। সো এটাকে আমরা যদি ইউ না দিয়ে আমরা হি দেই, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে ডাজ। এখন আবার একটু খেয়াল করেন ডু হোক অথবা ডাজ হোক এখানে কিন্তু কি আছে হ্যাভই আছে, কারণ এই ডাজটা হয়েছে হি এর জন্য, ডাজ হি। তাহলে আমি দুইটা স্ট্রাকচার আপনাদেরকে লিখে দিলাম। আপনাদের যে কাজটা হচ্ছে এইভাবে এখন প্র্যাকটিসটা করবেন, এটাই আমি মেইনলি বলতে চাচ্ছিলাম। প্র্যাকটিসটা হচ্ছে এরকম, দুইটা দিয়ে এভাবে প্র্যাকটিস করবেন। প্রথমে বলবেন আই হ্যাভ টু ওয়েট ফর হিম, তারপর এটাকে প্রশ্ন করবেন ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম, তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে। এবার পরেরটা দিয়ে কোয়েশ্চেন করবেন ডাজ হি হ্যাভ টু ওয়েট ফর হিম, তাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে। অথবা আমরা যদি হিমটাকে এখানে চেঞ্জ করে ডাজ হি হ্যাভ টু ওয়েট ফর মি লিখি, তাকে কি আমার জন্য অপেক্ষা করতে হবে। এবার আপনাদের মনে হয় নিশ্চয়ই মনে হয় এগুলো আপনাদের একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। চলেন এটা দিয়ে আমরা এখন আপনাদেরকে যেটা কাজ দিব সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ভার্ব দিয়ে, যেহেতু এখানে ভার্বের বেস বলেছি, বিভিন্ন ভার্ব দিয়ে আপনারা কি করবেন আমাকে সেন্টেন্স লিখে লিখে পাঠাবেন। আমি দেখবো যে কে কি ভার্বে লিখছেন, ঠিক আছে। সো চলেন আমরা এখানে আমি আবার বাংলাটা বলে দিচ্ছি। আচ্ছা উইল নিয়ে যেটা বলছিলাম যে হ্যাঁ এটারই একটা কোয়েশ্চেন ছিল যে এখানে উইল আমরা কেন ব্যবহার করছি না, এটা একটু পরে বলছি, আগে এটা একটু প্র্যাকটিস করে নিই, পরে উইলটা নিয়ে আলোচনা করব। সেখানে বলা আছে যে আই হ্যাভ টু ওয়েট ফর হিম, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। এটা প্রশ্ন করেন ডু ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম, তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে। ডাজ হি হ্যাভ টু ওয়েট ফর মি, তাকে কি আমার জন্য অপেক্ষা করতে হবে। এটা হলো আমি তিনটা বললাম। এবার আপনি অন্য একটা ভার্ব দিয়ে এরকম তিনটা লিখে পাঠাতে পারেন, অথবা ডু এবং ডাজ দিয়ে কোয়েশ্চেন, শুধু কোয়েশ্চেন লিখে পাঠাতে পারেন। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, তাহলে কোয়েশ্চেন কি হবে ডু ইউ হ্যাভ টু গো নাও, তোমাকে কি এখন যেতে হবে। ডাজ হি হ্যাভ টু গো নাও, তাকে কি এখন যেতে হবে। এবার আপনি আরেকটা জিনিস, আরেকটা ভার্ব ইউজ করেন, যেমন ওয়াচ টিভি, আই হ্যাভ টু ওয়াচ টিভি। অথবা আমি যদি বলি যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ, সো আই হ্যাভ টু লার্ন ইংলিশ। এখন আপনি এটাকে বললেন যে তোমাকে কি ইংরেজি শিখতে হবে, ইংলিশ কি হবে ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে কি ইংরেজি শিখতে হবে ডাজ হি হ্যাভ টু লার্ন ইংলিশ। Clear? So like this you also put some sentences here. Okay, do you have to, does he have to, এটা দিয়ে আপনার কোয়েশ্চেন লিখেন। এখন এটাতে আপনারা লিখতে থাকেন, তার মধ্যে আমি একটা এক্সপ্লেইন করে একটা জিনিস, যেমন এখানে আমাকে যেতে হবে, আমাকে লিখতে হবে। আমরা এই ধরনের কথাবার্তায় ধরেন যদি এইটাকে আমরা দুই ভাবেই বলতে পারি, মিনিংটা যে আই হ্যাভ টু ওয়েট, এটাকে আমরা বলতে পারি যে আমাকে যেতে হয় অথবা যেতে হবে। ধরেন আমরা একটা গ্রুপ ডিসকাশনে ছিলাম উইথ মাই আদার ফ্রেন্ডস অর উইথ মাই ফ্রেন্ডস, হোয়াট আই ওয়াজ ডুইং, যেমন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি এবং হঠাৎ করে আমার একটা ফোন আসছে এবং ফোনে বলছে যে ইটস ইমার্জেন্সি, ইউ হ্যাভ টু কাম হোম নাও। তো আমি বললাম যে সরি ফ্রেন্ডস, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। আমি কিন্তু বলছি না আমাকে এখন যেতে হয়, আমরা বুঝাচ্ছি যে আমাকে যেতে হবে। বাট আমি যদি বলি যে না, মানে তখন ভবিষ্যতের, মানে তখন কখন, তখন একটা টাইম, মানে এখন বলছি না। ধরেন আমি আগামী পরশুদিন আমি যাবো হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজার যেতে হলে আমাকে যেটা করতে হবে যে আমাকে আগেই, হ্যাঁ আমাকে আগে টিকিট কাটতে হবে। আমি যদি এখন বলছি না, আমি বলছি যে কালকে বা যাওয়ার আগে কখনো, তখন আমি কি বলবো I will have to buy ticket for that. I'll have to buy ticket for that.
I don't mean that I have to do it right now, but in the future. তখন আমরা কি ইউজ করি যে I will have to, not right now. বাট এই মুহূর্তে যদি আমরা বলি যে আমাকে এখন যেতে হবে বা আমাকে যেতে হচ্ছে, তাহলে আমরা কি বলবো? I have to ইউজ করব। বাট আমরা যদি গ্রুপের মধ্যে এটা বলে ফেলি যে I will have to go, তার মানে আমি এখন বুঝাচ্ছি না, বাট তখন। এই হচ্ছে ব্যাপার। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এমনিতে যদি আমরা বাংলা অর্থটা চিন্তা করি, সেন্সটা একটু ডিফারেন্ট। এমনিতে যদি বাংলা অর্থটা চিন্তা করি যে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই উইল হ্যাভ টু গো, দুইটাই সঠিক। বাট যখনই বলবো যে আমি সেন্সটা হয়তো বুঝাতে পেরেছি যে এখনই যখন আমি বলছি যে আমাকে এখন যেতে হবে বা আমাকে যেতে হচ্ছে, তখন আমরা কি বলছি? আই হ্যাভ টু গো নাও, অর আই হ্যাভ টু গো। আর এখন না মানে তখন বা ভবিষ্যতে করব, এরকম বুঝলে আই উইল হ্যাভ টু। দ্যাট ইজ এ ডিফারেন্ট সেন্স। সো আমার মনে হয় এটা একটু এক্সপ্লেনেশন আপনারা পেয়েছেন। ওকে, সো আমরা অনেকগুলো কমেন্ট দেখেছি, চলেন আমরা স্ট্রাকচার চেঞ্জ করব। তবে তার আগে কমেন্টগুলো একটু দেখে নেই কে কি লিখেছেন। আচ্ছা, কমেন্টগুলোতে লেখা আছে, প্রথমে লিখেছেন ডু ইউ হ্যাভ টু, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। ডু ইউ হ্যাভ টু ইট, ডাজ হি হ্যাভ টু ইট, ভেরি গুড। লিখেছেন ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, আপনারা সবাই কমেন্ট দেখতে পাচ্ছেন। রিজওয়ান সাদাত লিখেছেন ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, ডু ইউ হ্যাভ টু গো ফর গো, ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, ডু ইউ হ্যাভ টু ইট সাচ ফুড, রাইট? তোমাকে কি এরকম একটা ফুড খেতে হবে? ডু ইউ হ্যাভ টু ভিজিট কক্সবাজার। এই যে আপনারা এখন ডু ইউ হ্যাভ টু গো, ডু ইউ হ্যাভ টু ইট, ডু ইউ হ্যাভ টু রাইট, ডু ইউ হ্যাভ টু বারবার বলছেন না, এটাই আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এবং এটা দেখবেন পরবর্তীতে কখনো বাংলাটা এরকম সেন্সে আসলে আপনি বলতে চাচ্ছেন, ইনস্ট্যান্ট বলে ফেলতে পারবেন। সো ডাজ হি হ্যাভ টু গো আউটসাইড, ভেরি গুড, খুব সুন্দর সেন্টেন্স। ডাজ হি হ্যাভ টু গো আউটসাইড, দেখেন কোয়েশ্চেনটা তৈরি করা কিন্তু একটু ডিফিকাল্ট। ডাজ হি হ্যাভ টু গো আউটসাইড, কত কত মানে আপনাকে টেকনিক্যাল হতে হচ্ছে কোয়েশ্চেনটা রেডি করতে গিয়ে। আপনাকে বলতে হচ্ছে ডাজ হি হ্যাভ টু গো আউটসাইড, ডাজ হি আবার হ্যাভ টু, হি দিচ্ছেন আবার হ্যাভ টু দিচ্ছেন, ডাজ হি দিচ্ছেন, মানে এটাকে আপনার প্র্যাকটিসিং আসতে হবে। অনেকে এরকম বলে ও এগুলো তো আমরা জানি, কিন্তু তারপরেও যখন বলি যে আচ্ছা এটা একটা কোয়েশ্চেন করেন বা 2 মিনিট ইংরেজি কথা বলি, ইট নেভার হ্যাপেন্স, উই ফেল, উই অফেন ফেল। ডাজ হি হ্যাভ টু প্লে, ভেরি গুড। ডু ইউ হ্যাভ টু ড্রিঙ্ক অ্যালকোহল, আমরা চেষ্টা করব যে আমাদের ভালো ইউজটা করতে, বিকজ ডু ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড, ইয়েস। আই উইল হ্যাভ টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, হ্যাঁ আই উইল হ্যাভ টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, মানে আমি এখন বলছি না, ইন দ্য আফটারনুন, ভেরি গুড, থ্যাংক ইউ ব্রাদার। আই উইল হ্যাভ টু, তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ টু স্লিপ, তোমাকে ঘুমাতে হবে। ডু ইউ হ্যাভ টু ওয়াচ মুভি নাও, হ্যাঁ তোমাকে কি এখন মুভি দেখতে হবে? ডু ইউ হ্যাভ টু ওয়াচ মুভি নাও। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে এক্সপ্রেশনে কিন্তু অনেকগুলো মিনিং চেঞ্জ হয়ে যায়। যখন একজন মুভি দেখতেছে আর তোমার পরীক্ষা, ডু ইউ হ্যাভ টু ওয়াচ মুভি নাও, মানে এরকম বললেন যে নাও, এখনই দেখতে হবে, মানে টোনিং এর মাধ্যমে কোয়েশ্চেনটা কিন্তু মিনিংটা একটু ডিফারেন্ট হয়। ডাজ হি হ্যাভ টু কল নাও, হ্যাঁ ভেরি গুড। সুস্মিতা দাস, কাউসার আহমেদ লিখেছেন আই হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে মার্কেটে যেতে হবে। ডু ইউ হ্যাভ টু গো টু মার্কেট, ভেরি গুড। এই যে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন কোয়েশ্চেন আসতেছে, এটা দিস ইজ পজিটিভ, দিস ইজ পজিটিভ। ওকে, সো চলেন আমরা এখন ভিন্ন একটি স্ট্রাকচার নিয়ে কথা বলে, আশা করি আপনারা এটা পেয়ে গেছেন এবং এটা আপনারা পারবেন। সো আমরা চলেন একটা ভিন্ন স্ট্রাকচার নিয়ে কথা বলি। ভিন্ন স্ট্রাকচার বলতে আমরা অন্য একটা বিষয়ের কোয়েশ্চেন রেডি করা শিখবো। যেমন আমরা গত ক্লাসে আমরা বলেছি একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা ছিল এরকম যে একটা স্ট্রাকচার বলেছি, স্ট্রাকচার ছিল এরকম যে আগে বাংলাটা বলে আপনারা কোয়েশ্চেন লিখে পাঠান, তারপর এটা আমি কি এক্সপ্লেইন করছি। আচ্ছা, উইল আই হ্যাভ টু, এই যে আলিন মামুন লিখেছেন, উইল আই হ্যাভ টু ওয়াচ নিউজ এট 9 p.m. উইল আই হ্যাভ টু তখনকার, আই উইল হ্যাভ টু ট্রাভেল আফটার, রাইট, এক্স্যাক্টলি, ইউ গট দ্য পয়েন্ট। ডাজ হি ব্রোক মাই ফোন, ডাজ হি ব্রোক মাই ফোন, ব্রোকেন, ডাজ হি ব্রোকেন হয় না ব্রাদার, একটু আগে বলেছি ডু ডাজ ডিড এর পরে আমরা মানে বারবার বেস ফর্ম ইউজ করব। থ্যাংক ইউ জোসনা আক্তার, ইউ আর নিউ হিয়ার, ভালো লাগছে, ইউ জয়েন্ট হিয়ার। এন্ড ওকে, সো পরে যে স্ট্রাকচারটা আপনাদের সাথে কথা বলছি, সেই স্ট্রাকচারটা হচ্ছে যে বাংলাটা বলছি এরকম যে বাংলাটা হচ্ছে যে তোমার কি 10 বছর পরে ঢাকায় একটি বাড়ি থাকবে? তোমার কি 10 বছর পরে ঢাকায় একটি বাড়ি থাকবে? এটা একটু ইংলিশে লিখে পাঠাও।
এখনই কমেন্টে লিখে ফেলেন, তোমার কি 10 বছর পরে ঢাকায় একটি বাড়ি থাকবে? 10 বছর পরে তোমার কি ঢাকায় একটি বাড়ি থাকবে? দশ বছর পরে কি তোমার আচ্ছা, মোহাম্মদ হাবিব মিশুক, আপনি লিখেছেন, ডাজ হি হ্যাভ টু সাইক্লিং টুডে, ডাজ হি হ্যাভ টু সাইক্লিং টুডে, ডাজ হি হ্যাভ টু ডু সাইক্লিং, ডাজ হি হ্যাভ টু ডু সাইক্লিং, এটা বললে কিন্তু আপনার হয়ে যেত। ডাজ হি হ্যাভ টু আমরা বলেছি ডু, ডাজ, ডিড, এগুলোর পরে আপনি কখনো এই যে হ্যাভ টুর পরে, যেমন আই হ্যাভ টু গোয়িং বলি না, সাইক্লিং আই হ্যাভ টু সাইক্লিং বলি না, আই হ্যাভ টু গো সাইক্লিং, ডাজ হি হ্যাভ টু গো সাইক্লিং, এই যে গো সাইক্লিং ইউজ করেন, ডাজ হি হ্যাভ টু গো সাইক্লিং। তো এই চেঞ্জেস গুলো করে দিলে উইল। আচ্ছা, তোমার কি 10 বছর পরে ঢাকায় একটি বাড়ি থাকবে? এখন কিন্তু ইন্টারেস্টিং দেখেন, মানে স্ট্রাকচারাল, আমি কিন্তু বাংলার কথা বলেছি যে বাংলার স্ট্রাকচার চেঞ্জ হলে আপনি কিন্তু বাংলার কথা চেঞ্জ হলে ইংলিশের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যেটা বললাম যে তোমার কি 10 বছর পরে ঢাকায় একটি বাড়ি থাকবে, 10 বছর পরে ঢাকায় একটি বাড়ি থাকবে, ইংলিশটা অনেকেই লিখতেছেন। দেখেন প্রথম দিকে আমাদের ভুল হলেও পরে যখন আমি লেসনটাও আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপরে যখন এটা কি নিয়ে সেন্টেন্স দিতে বলি, তখন কিন্তু আপনারা সবাই পেরে যান। সো তার মানে হচ্ছে ইটস ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং। সো ডু ইউ হ্যাভ টু, এখানে একজন লিখেছেন শিমুল চন্দ্র রয় লিখেছেন, ডু ইউ হ্যাভ টু আ হাউস আফটার 10 ইয়ার্স, আই এম সরি টু সে ইউ ট্রাই अगेन, এবং বোঝার চেষ্টা করেন। আগে বাক্যটা ছিল এরকম, ডু ইউ হ্যাভ টু গো, মানে তোমাকে কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে কি অপেক্ষা করতে হবে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। এখন বলছি যে তোমার কি একটি বাড়ি থাকবে, 10 বছর পরে তোমার কি একটি বাড়ি থাকবে, তো বাংলা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আফটার 10 ইয়ার্স ডু ইউ হ্যাভ আ হোম এট ঢাকা, তামান্না লিখেছেন, হ্যাঁ তামান্না অরিন লিখেছেন, আফটার 10 ইয়ার্স ডু ইউ হ্যাভ আ হোম এট ঢাকা। এখানেও কিন্তু একটু ঝামেলা হয়েছে, মানে একটু না, বেশ ভালো ঝামেলা হয়েছে। চেষ্টা করেন অন্যভাবে চেষ্টা করেন। তারপরে রিজওয়ান, আমার সেন্টেন্সটা আবারও বলছি যে 10 বছর পরে কি তোমার ঢাকায় একটি বাড়ি থাকবে, আমরা কিন্তু আচ্ছা 10 বছর পরে কি তোমার ঢাকায় একটি বাড়ি থাকবে, আচ্ছা তোমার কি এরকম কিছু হবে, মানে এই ধরনের কথা কিন্তু আমরা প্রচুর বলি। সো ডু ইউ হ্যাভ আ হোম ইন, ডু ইউ হ্যাভ আ হোম, ডু ইউ হ্যাভ আ হোম ইন ঢাকা আফটার 10 ইয়ার্স, আর চেষ্টা করেন কাছাকাছি, উইল ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা আফটার 10 ইয়ার্স। সামাদ চৌধুরী লিখেছেন, নুসরাত জাহান লিখেছেন, ডু ইউ হ্যাভ আ বিল্ডিং আফটার 10 ইয়ার্স, ডু ইউ হ্যাভ আ বিল্ডিং, ডু ইউ হ্যাভ আ অর্থটা কি হয়, ডু ইউ হ্যাভ আ কি হয় এবং এটা কি হওয়া উচিত ছিল সেটা আমরা নিয়ে একটু পরে কথা বলছি। আরো কিছু সেন্টেন্স দেখে নিই। ডু ইউ হ্যাভ আ হাউস আফটার 10 ইয়ার্স, আচ্ছা উড ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা আফটার 10 ইয়ার্স, উইল ইউ হ্যাভ আ ল্যান্ড আফটার, উইল ইউ হ্যাভ আ ল্যান্ড, আচ্ছা ল্যান্ড, আমি হাউস বাড়ির কথা বলেছি। উইল বি আ হোম এট, উইল বি আ হোম, উইল ইউ হ্যাভ টু হাউস, ও মাই গুডনেস। আমরা দেখতে পাচ্ছি যে আসলে স্পিকিং এর যদিও স্ট্রাকচার গুলো সিম্পল, বাট শেখার আছে অনেক কিছু। ট্রুলি স্পিকিং আসলে অনেক কিছু শেখার আছে। ইউ অলরেডি প্রুভ ইট। ইউ হ্যাভ আ হাউস আফটার 10 ইয়ার্স, ডু ইউ হ্যাভ আ হাউস আফটার, ডু ইউ হ্যাভ টু হাউস ইন, উইল ইউ হ্যাভ আ হাউস আফটার 10 ইয়ার্স। কি নাম করতে পারছি না। সুলতান আক্তার লিখেছেন, উইল ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা আফটার 10 ইয়ার্স, সুলতান আক্তার। কে এম ফাহিম লিখেছে, 10 ইয়ার্স লেটার ডু ইউ হ্যাভ আ হোম, ডু আই লাইক দ্যাট, সেটা তো অনেক আগের। উইল ইউ হ্যাভ হ্যাড আ হোম ইন, অনেক অনেক জট পাকাই ফেলছি কিন্তু এই সেন্টেন্সটাতে। শাহিন শাহ। তারপর লিখেছেন আরিফা লিখেছেন, উইল ইউ হ্যাভ বিন আ ফ্ল্যাট, ও মাই গড। এখানে কিন্তু দেখেন অনেক কিছু কিন্তু জানার আছে। ডু ইউ হ্যাভ আ ফ্ল্যাট, উইল হ্যাভ ইউ আ হাউস, নো উইল ইউ হ্যাভ আ হাউস আফটার 10 ইয়ার্স। মুয়াজ্জেম সাহেব লিখেছেন, আফিয়াত, উইল ইউ হ্যাভ আ হাউস ইন আফটার, উইল ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা আফটার 10 ইয়ার্স। ভেরি গুড, ডু ইউ হ্যাভ আ হাউস আফটার 10 ইয়ার্স, ডু ইউ হ্যাভ আ হাউস। আমি পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি এবং আমার মনে হয় চলেন আমরা এটা একটু সমাধান করি। লেটস সলভ ইট উইথ সিম্পল স্ট্রাকচারস। উইল ইউ হ্যাভ টু হাউস, ওকে। সো চলেন আমরা এটাকে নরমালি যে আমরা কথা বলি সেটা থেকে স্ট্রাকচারে যাই এবং সেই স্ট্রাকচারটা থেকে আমরা কি করি, কোয়েশ্চেন রেডি করি, ঠিক আছে? তাহলে আমি যেই
মানে কোয়েশ্চেনগুলো আপনাদের শেখাচ্ছি, আমি মনে হয় যে নেক্সট আমাদের কালকের ক্লাস বা তারপরের ক্লাস, একটা গুড নিউজ দিয়ে, সেটা হচ্ছে আমাদের রিডিং নিয়ে প্রচুর প্রবলেম হয়। রিডিং এ আমরা মিনিং বুঝি না, রিডিং বুঝি না বলে আমরা এটা লিসনিং বুঝি না, রাইটিং করতে পারি না, স্পিকিং করতে পারি না। সো রিডিং নিয়ে সমাধান নিয়ে আমাদের কালকে একটা স্পেশাল ক্লাস আছে, একটা স্পেশাল আয়োজন আছে উইথ সাইফুর রহমান খান স্যার, এবং স্যার একটা ক্লাস দিবেন এসো পড়তে বসির শোতে। আই নো দ্যাট ইউ মাস্ট বি ভেরি হ্যাপি আফটার দিস নিউজ। এবং সাইফুর রহমান খান স্যার কালকে 9টা থেকে 7টা থেকে 8টা পর্যন্ত এসো পড়তে বসির 12তম পর্বে স্পেশাল ক্লাসটা কিন্তু স্যার নেবেন। এবং যারা আইএলস, তারপর হচ্ছে বিসিএস, এডমিশন টেস্ট, এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে রিডিং বুঝি না, বা রিডিং কিভাবে ভালো করব, আমরা ব্যক্তিগত লাইফেও রিডিং পড়ে কিভাবে বুঝবো, কিভাবে পড়ে বোঝা উচিত, এগুলো নিয়ে কালকের ক্লাস কিন্তু, কালকের আয়োজন স্পেশাল। সো ইউ হ্যাভ টু জয়েন। সো আমরা চলো একটা বাক্য, সিম্পল একটা সেন্টেন্স আমরা প্রথমে যাই। সিম্পল সেন্টেন্সটা হচ্ছে যে আমরা যদি বলি আই হ্যাভ, গতকালকে আমি এটা নিয়ে কথা বলেছি, আই হ্যাভ আ হাউস ইন ঢাকা। আমি বললাম সিম্পল একটা কথা যে আমার ঢাকায় একটি বাড়ি আছে। তাহলে এটাকে যদি বলি যে আমার থাকবে, আমার ঢাকায় একটি বাড়ি থাকবে, তাহলে এটা ইংলিশে কি হবে? I will have a house in Dhaka, তাই না? আমার আছে I have a house, আমার থাকবে I will have a house। যদি কারো এই জিনিসটা আগে না বুঝে থাকেন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এরকম কিছু প্র্যাকটিস করে নেন। আমার আছে, আমার একটি মার্কার আছে, তাহলে কি বলবেন? I have a marker। আমার একটি মোবাইল ফোন আছে, I have a mobile phone। আমার থাকবে I will have a mobile phone। আপনি বললেন যে আমার একটি বাড়ি আছে, I have a house, আমার বাড়ি থাকবে I will have a house। আমার একটি গাড়ি আছে, I have a car, আমার গাড়ি থাকবে I will have a car। আমার একটি ল্যাপটপ আছে, I have a laptop, আমার একটি ল্যাপটপ থাকবে I will have a laptop। এইরকম বাক্য প্রচুর প্র্যাকটিস করবেন, সেন্টেন্স প্রচুর প্র্যাকটিস করবেন। আমি বারবার বলছি যে there is no alternative to practice, okay, you have to practice a lot। সো এখানে দেখেন, এখানে আমরা যদি এই সেন্টেন্সটাকে বলি যে ধরেন আমি এখানে বললাম যে I will have a house, মানে আমার বাড়ি থাকবে, তাহলে এটাকে আমি বলি যে আমার ঢাকায় একটি বাড়ি থাকবে আফটার 10 ইয়ার্স, তাহলে I will have a house in Dhaka লিখছি কি আফটার 10 ইয়ার্স। বাক্যটা একটু খেয়াল করেন, আমি বললাম যে I will have a house in Dhaka after 10 years। এটাকে প্রশ্ন করে দিলেই তো খুব সহজ হয়ে যায়। প্রশ্নটা কিরকম? প্রশ্নটা একটু খেয়াল করেন, প্রশ্ন দেখলাম উইলটাকে আমরা সামনে নিয়ে আসি, এবং আমি বলেছি তোমার কি থাকবে, তো উইল ইউ, শেষ। এত সিম্পল কাজ। Will you have a house in Dhaka? Will you have a house in Dhaka after 10 years? It's very simple. স্পিকিং ইংলিশের জন্য যে স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়, the structures are very simple। আমাদের যেটা করতে হবে, আমরা যে কঠিন বানায় ফেলছি, সেই কঠিন জট থেকে নিজেদেরকে বের করতে হবে। এবং এটার জন্য আপনি যদি নিজে নিজে ধরেন ফেল করেন, ফেল করতেই পারেন, মানুষ একদম ইন্টারমিডিয়েট থেকে কনসিয়াসলি সচেতনভাবে ক্লাস 6 থেকে একদম অ্যাটলিস্ট এইচএসসি কমপ্লিট করা পর্যন্ত সব গ্রামার সবকিছু পড়ে ফেলে, মাস্টার্স করা পর্যন্ত করে ফেলে, কিন্তু তারপরেও যখন বলা হয় তখন কিন্তু এই যে আমাদের প্রবলেম হচ্ছে। সো আপনি যদি একা একা যদি আপনি প্রবলেম ফেস করেন, হয়তো করছেন, আপনি কি করেন, এই যে সময়টা কাজে লাগান, আমার সাথে 16টা ক্লাস করেন, মানডে, স্যাটারডে, মানডে অ্যান্ড ওয়েডনেসডে, এভরি উইক, 3 days a week আমরা এই ক্লাসগুলো করছি। আমার সাথে ক্লাস করছে জুমে। আপনি মাত্র 2000 টাকা ইনভেস্ট করেন এন্ড জয়েন করেন আমার সাথে কোর্সটাতে, এন্ড ইউ উইল সি দ্যাট ইউ আর প্রোগ্রেসিং। আর এরকম করে আপনি 20-25 বছর পার করার থেকে 16টা ক্লাস করেন আমার সাথে 1.5 মাসে, and you see the change, you will be the witness, okay, that is guaranteed। সো এটাকে দেখেন, আমরা এত বড় যদিও সেন্টেন্সটা কত সিম্পল, আমি বললাম যে will you have a house in Dhaka after 10 years। এখন যদি আমরা এটাকে প্রশ্ন আরো করতে থাকি, উইল হি অথবা শি যেটাই করি সেম থাকবে, উইলের জন্য হি শি এগুলো কোনো চেঞ্জ হয় না। যেমন তার কি থাকবে, তাহলে এটা কি বলবো, উইল হি হ্যাভ আ হাউস। সিফাতের কি থাকবে, তাহলে কি বলবো, উইল সিফাত হ্যাভ আ হাউস। টিচার, আমার টিচারের কি থাকবে, উইল মাই টিচার হ্যাভ আ হাউস। ক্লিয়ার? সো এইভাবে আমরা কি করবো, এই বাক্যগুলো তৈরি করতে পারি। এই সামান্য একটা পরিবর্তন করতে গিয়ে আমরা কতগুলো ভুল করলাম। তাহলে আমি আজকে 3টা বিষয় নিয়ে, যে স্ট্রাকচারগুলো নিয়ে, 3টা স্ট্রাকচারের বিষয় নিয়ে কথা বলেছি। আপনি সেই 3টা স্ট্রাকচারকে একটু ভালো করে আবার অ্যানালাইসিস করি। চলেন প্রথম থেকে আবার এগুলো একটু দেখি। প্রথমে বলেছি যে তুমি কি পছন্দ করো, তাহলে ইংলিশ হলো ডু ইউ লাইক।
তোমাকে কি পছন্দ করতে হবে, ডু ইউ হ্যাভ টু লাইক, তোমার কি থাকবে, উইল ইউ হ্যাভ। 3 রকম কথা, 3 রকম স্ট্রাকচার, এবং এই কথাগুলো প্রত্যেক দিন আমরা ব্যবহার করি in our everyday daily activities, daily conversation, in our daily communication we use these structures in Bengali but not in English. এবং আমি বলবো যে আজকের পর থেকে আপনারা কি করবেন, এইগুলোকে ইংলিশে বলবেন, and you will try. ফার্স্ট আপনি বলবেন স্লো, প্রথমে আপনি স্লো বলবেন, তারপরে কি করবেন, ফাস্টার প্র্যাকটিস করবেন বিভিন্ন ভার্ব দিয়ে, বিভিন্ন সাবজেক্ট। যদি আমার লেসনটা বুঝে থাকেন, এখানে যে কথাটা লিখলাম সেটা যদি বুঝে থাকেন, তাহলে আপনি ভিন্ন ভিন্ন সেন্টেন্স আমাকে এখন লিখে পাঠান। যে কয়জন আপনারা ভুল করেছেন প্রত্যেকেই ভিন্ন একটা সেন্টেন্স দেখে, যে তোমার কি 3 মাস পরে তোমার কি একটি মোবাইল ফোন থাকবে, 3 মাস পরে তোমার কি একটি মোবাইল ফোন থাকবে, এটা আপনি লিখে পাঠান। ভিন্ন কিছু লিখে পাঠান, তোমার কি সেই 10 বছর পরে 10 লক্ষ, না 10 বছরটা খুব বেশি সময়, 1 বছর পরে তোমার কাছে কি 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা থাকবে, এরকম কোয়েশ্চেন করেন। আচ্ছা, যদি বলেন প্লিজ সে এগেইন টিচার, আমি কিন্তু এটা বুঝবো না, আপনাকে কি করতে হবে, হয় এই লেসনের পরে আবার এটাকে দেখতে হবে, অথবা আমাকে প্রশ্নটা লিখতে হবে, স্যার এই কথাটা আবার একটু বলেন, আবার বলেন, আমি যে এত কথা বলতেছি কোন কথা বলছি আমি তো ভুলে গেছি। জোসনা আক্তার, আপনাকে বললাম। ওকে, সো আমরা এটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, উইল ইউ হ্যাভ আ হাউস, উইল আই হ্যাভ আ হাউস, আমার কি থাকবে, আমি নিজে নিজে মনে মনে কোয়েশ্চেন করতে পারি, আচ্ছা আমার কি 5 বছর পরে ঢাকা একটি বাড়ি থাকবে, উইল আই হ্যাভ আ হাউস আফটার 10 ইয়ার্স, নিজেকে নিজে প্রশ্ন করছি, তাহলে ঠিক আছে। আর যদি অন্য কেউ প্রশ্ন করে, উইল ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা আফটার 10 ইয়ার্স, উইল হি হ্যাভ আ হাউস ইন ঢাকা আফটার 10 ইয়ার্স। ভেরি গুড, এটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন। এই যে প্রকাশ প্রকাশ লিখেছেন, উইল ইউ হ্যাভ আ মোবাইল ফোন আফটার 5 ইয়ার্স, 5 years, it's a long time man to have a mobile phone, তো মোবাইল ফোন পাওয়ার জন্য 5 বছর, why। তারপর লিখেছেন, উইল ইউ হ্যাভ আ বাইক আফটার 2 years, প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু এগুলো প্রশ্ন, these are the questions। উইল ইউ হ্যাভ আ মোবাইল ফোন আফটার 3 years, অলরাইট। উইল ইউ হ্যাভ আ আইফোন, এটা হইতে পারে যে আচ্ছা 3 বছর পর আইফোন, বিকজ দিস ইজ ভেরি কস্টলি। উইল দিস ইজ ভেরি কস্টলি, দেখেন এটা বললাম এটা অনেক দামি, দিস ইজ ভেরি কস্টলি। মোবাইল ফোন আফটার 3 মান্থস, আপনারা ভিন্ন ভিন্ন লিখে পাঠান। আমার বাংলায় আমার মনের মধ্যে যে বাংলা আসছে আমি সেটা বলেছি, কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন পাঠাতে পারেন। উইল ইউ হ্যাভ আ মোবাইল ফোন, মোবাইল, আচ্ছা এখানে একটা কথা বলি, উইল ইউ হ্যাভ আ মোবাইল, যদি আমরা মোবাইলটা দিয়ে বুঝাই যে মোবাইল মানে হচ্ছে মোবাইল ফোন, কিন্তু আসলে মোবাইল মানে গতিময়, যেমন মোবাইল আমরা বলি মোবাইল কোড, মোবাইল আসলে গতিময়, এটা দিয়ে আসলে কিছু বোঝায় না, গতিময়তা বোঝায়, মানে এটা ইট ক্যান বি, মানে ল্যাপটপ ক্যান বি মোবাইল, আমি ল্যাপটপটাকে কি করতে পারি, নড়াতে চড়াতে পারি, সো ইট ক্যান বি মোবাইল। তো মোবাইলের সাথে কি বলবো, ফোন, মোবাইল ফোন অথবা সেল ফোন, মোবাইল ফোন, মোবাইল কোড, এরকম। উইল ইউ হ্যাভ আ কার after 1 month, will you have a car, will you have a flat after 4 years, yes, এই তো পড়ে গেছেন। will you have a mobile after 3 years, yes, will I have a mobile phone after 3 years, will you have a laptop after 1 year, will you have a wife after 3 years, তাহলে 3 years is a long time man। সুস্মিতা লিখেছেন, ওকে সুস্মিতা, আমার 3 years is a long time, এতদিন অপেক্ষা করার সময় নাই। Will you have a plane after, will you have a plane after 5 years, plane, yes it can be possible, but I don't know how। Will I have a bike after 2 years, okay, you surprise me with the sentences, আমার ভালো লাগে আপনারা, what's wrong। Okay, are you people watching me? I'm not sure actually, আমার ল্যাপটপের বুঝতে পারছি না ক্যামেরা ইয়েতে কাজ করছে না ঠিক মতো, so if you're watching me I can see you here।
আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওকে, আমাকে একটু জানাবেন, আপনারা যদি দেখতে পান তাহলে একটু জানাবেন। ভেরি গুড। সো আমরা যে বিষয়টা, আমার ল্যাপটপে অ্যাকচুয়ালি শো করছে না, বাট আমার মোবাইলে আই ক্যান সি দ্যাট দিস ইজ ওয়ার্কিং। ওকে, অলরাইট, আই হোপ সো, আই হোপ দ্যাট ইটস ওয়ার্কিং নাও। অলরাইট, সো আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছি। উই হ্যাভ স্পোকেন অর উই ডিসকাস থ্রি স্ট্রাকচার্স। নাম্বার ওয়ান ইজ ডু ইউ লাইক, বাংলাগুলো খেয়াল করবেন। তুমি কি, অথবা ডু ইউ ওয়েট, তুমি কি অপেক্ষা করো। ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো। তোমাকে কি দেখতে হবে, ডু ইউ হ্যাভ টু ওয়াচ, বাংলা স্ট্রাকচার চেঞ্জ। এবং পরে যেটা বলেছি সেটা হচ্ছে যে ডু ইউ হ্যাভ আ সামথিং, ডু ইউ হ্যাভ আ সামথিং, তোমার কি আছে। আপাতত এই তিনটা স্ট্রাকচার ঠিক মতো প্র্যাকটিস করেন। আজকে যেহেতু আমাদের সেশনটা 1 ঘন্টার, 1 আওয়ার শো, আশা করি আপনাদের এই জিনিসগুলা যেইভাবে ডিসকাশনটা আমরা এগিয়েছি, বা দ্য ওয়ে উই ডিসকাসড দিস ইস্যুস অর দিস স্ট্রাকচার্স, আপনাদের নিশ্চয়ই অনেক সলভ হয়েছে অনেক কিছু। আপনারা আমাকে ভালো লাগা, আপনাদের যে কোন কোন জায়গায় উপকার হচ্ছে সেগুলো কিন্তু আমাকে জানাতে পারেন। এবং আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইউ শেয়ার দিস, ওকে, ইউ শেয়ার উইথ পিপল, বিকজ উই হ্যাভ আ রেসপন্সিবিলিটি। আমার একটা রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমি যখন জানি আমাকে শেখানো জানানো, এটাই আমার রেসপন্সিবিলিটি। আপনারা যখন এই লাইভগুলো দেখছেন, আপনার উপকার হচ্ছে, সো ইউ হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু শেয়ার দ্যাট। অ্যান্ড আই নো দ্যাট ইউ লাভ দিস সেশন, এসো পড়তে বসি, এবং ইউ লাভ মি অ্যাজ ওয়েল, ইউ লাইক মি অ্যাজ ওয়েল, অ্যান্ড দ্যাটস ইউ every time I start the live show you join and you enjoy the session. এবং আমি যেটা বলবো যে, well, I am only giving tuition to the 15 students, শুধুমাত্র 50 students, only with 15 students I am going for a private batch. If you are free, if you have the opportunity, if you think that you want to learn more, you want to learn, I mean, precisely, then what you can do, you can take admission in my batch. এবং প্রতিদিন যেটা বলবো যে every day you join this session, because this session is very exclusive. ওকে, সো আপনাদের সাথে থেকে অনেক ভালো লাগলো, এবং আশা করছি আগামীকাল ঠিক 7টায় আমরা আবারও চলে আসবো। এবং কালকে কিন্তু একটা স্পেশাল শো, শোটা হচ্ছে স্যারের সাথে, স্যার এবং রিডিং এর খুঁটিনাটি, আই উইল বি দেয়ার অ্যাজ এ স্টুডেন্ট, আই উইল লার্ন, সো ইউ লেটস লার্ন টুগেদার। ওকে, সো আগামীকালকে দেখা হবে আবার ঠিক ঠিক সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত এসো পড়তে বসে শোতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অ্যাডমিশন নিতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বারে ফোনে এসএমএস করে জানাতে পারেন, মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারেন, ও আমার সাথে কথা বলতে পারেন। সো টিল দেন, স্টে হ্যাপি, টিল টুমরো স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলথি, এবং সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। Oh my